আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 15 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রায়ান মুখটা সামনে এনে নিশাতের মুখপানে তাকালো। বন্ধ দু চোখের পাতার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসির প্রখরতা বিস্তার করলো। নিশাতের মুখ জুড়ে একটা ফু মারতে নিশাত আকস্মাৎ চোখ মেলে তাকালো। নিজের কাজের কথা মনে করে যেন আরো লজ্জিত হলো নিশাত। রায়ানের সামনে থেকে সরে গিয়ে অন্যদিকে চোখ করে তাকালো। রায়ান আড়ালে সামান্য হেসে লাইব্রেরি রুমের ভেতরে ঢুকতে ঢুকতে উচ্চস্বরে বলল, ঠিক আছে মিসেস নেওয়াজ, আপনাকে বই পড়তে দিতে পারি, তবে একটা শর্তে। শর্তের কথা শুনতে নিশাতের বিস্ময়কর দৃষ্টি দিল রায়ানের দিকে। রায়ান থেমে পিছনে না তাকিয়ে পুনরায় উচ্চারণ করলো, আপনাকে এই রুমে বসেই পড়তে হবে, পড়া শেষ হলে বই রেখে চলে যাবেন। নাও ডিসিশন ইজ ইউর মিসেস নেওয়াজ। বারবার এত মিসেস নেওয়াজ আওড়াচ্ছে কেন? কেমন করে কথাও বললো আজ? কোথাও এই ছেলে আজ নেশা করে আসেনি তো? কথাটা ভাবতে নিশাতের চোখ বড় বড় হয়ে উঠল। এসব বড় লোকদের দিয়ে বিশ্বাস নেই, খেয়ে আসলেই পারে, তাতে কার কি? সুযোগ পেয়ে একটা মুখে ঝামটি মেরে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এখানে বসে শুধু পড়তেই বলেছে, আর তো কিছু নয়। জলদি পড়া শেষ করে চলে যাবে এখান থেকে। তবে দ্বিতীয়বার ওই রুমে প্রবেশ করলো নিশাত। এত এত বই দেখে আলতো হাসলো। ইস, এসব যদি তার নিজের হতো। এসব তার নিজের নয় ভেবেই যেন মনটা খারাপ হতে চাইলো। তবে নিশাত সে সুযোগ দিল না। অনেক খুঁজে সোফার উপর নিজের বইটা দেখে বইটা নিয়ে সোজা রায়ানের রুমে রাখা সোফায় এসে বসে পড়লো। বই পেয়ে রাত যে অনেক হয়েছে তা ভুলে গেল মেয়েটা। সেখানে বসে বইয়ের মাঝে ডুব দিল। আর এদিকে প্রায় ঘন্টার বেশি সময় অতিক্রম করার পর লাইব্রেরি থেকে বেরিয়ে রুমে এলো রায়ান। সে নিজেও এতক্ষণ একটা বই পড়ছিল ওখানে বসে। রুমে এসে মেয়েটাকে আর ডিস্টার্ব করতে চায়নি। রুমে ঢুকতে আগে চোখ পড়লো নিশাতের উপর। মেয়েটা ঘুমে কাদো কাদো হয়ে আছে। বইটা বুকের উপর ফেলে রাখা, আর একটা বইয়ে হাত দিয়ে নিচের দিকে ঝুলে আছে, মাথা হালকা বাঁকানো। রায়ান কাছে এগিয়ে এসে কিছু সময় তাকিয়ে থাকলো নিশাতের পানে। রায়ানের অভিব্যক্তি এখনো নির্লিপ্ত। মুখ দেখে বোঝার উপায় নেই কি চলছে তার মনের ভেতর। হঠাৎ কি মনে করে নিচু হয়ে মেয়েটাকে নিজের কোলে তুলে নিল। নিশাতকে নিজের বিছানায় এনে শুয়ে দিল। কোলে করে আনায় কয়েকটা চুল নিশাতের মুখের উপর এসে পড়েছে। তার দৃষ্টিগোচর হতে নিজের হাত বাড়িয়ে আলতো স্পর্শে তা সরিয়ে দিল। কিছুভাবে মেয়েটার থেকে দূরে সরে সেই সোফায় গিয়ে বসলো। কিন্তু দৃষ্টি নিশাতের মুখপানে থেকে সরতে দিল না রায়ান। নিশাতের দিকে মুখ করে সোফায় আদো শোয়ার মতো হয়ে নিজের শরীরটা এলিয়ে দিল। নিশাতের শ্যামবর্ণা মুখটার দিকে তাকিয়ে থেকে তাদের বিয়ের কথা স্মরণ করলো রায়ান। মুস্কানকে ভালো বন্ধুর নজরে দেখলেও কখনো প্রেমিকের নজরে দেখেনি। মুস্কানের বাবার অনুরোধে ভদ্রতার খাতিরে মুস্কানের সাথে ছিল। মেয়েটার পাগলামি এতই বেড়ে গিয়েছিল যে না থেকে আর উপায় ছিল না। যতই হোক মেয়েটা তার কাছের একজন বন্ধু ছিল। মেয়েটা এতটাও খারাপ নয়, শুধু নিজের জেদটাকে কাবু করতে পারে না। তাই চেয়েও কখনো মেয়েটার হাত ছেড়ে দিতে পারেনি। তবে মুস্কানকে বিয়ে করার কথা কখনো ভাবেনি। কিন্তু মেয়েটার পাগলামতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রায়ান। অন্য কোনো মেয়েকেও এত জলদি বিয়েটা রায়ান করতে চায়নি। তাই তো যখন ওই হঠাৎ বাবার মুখে বিয়ের কথাটা শুনলো তখন রেগে গিয়েছিল। হয়তো একটু সময় নিলে বুঝিয়ে বললে এমনিতেই পরবর্তীতে বিয়েটা করে নিত। কারণ নিজের বাবার প্রতি তার ভরসা ছিল। তার বাবা নিশ্চয়ই খারাপ কাউকে এনে দিত না। কিন্তু বাবার সময় না দিয়ে যখন অন্য একটা মেয়ের জন্য অপশন দিল, তাকে বাবা ডাকতে নিষেধ করলো, তখন যেন আরো রাগে ফেটে পড়লো। বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, বাইরের একটা মেয়ে যাকে সে চিনেই না, সেই মেয়ের জন্য তার বাবা তাকে অনশনের পথ দেখিয়ে দিল। কি এমন ঋণের দায় ছিল তার যে নিজের ছেলের জন্য অন্য মেয়েটা বড় হয়ে গেল? হঠাৎ বিয়ের প্রস্তাব, সেদিনও একটা অচেনা বাচ্চা মেয়েকে বিয়ে করা, সব মিলিয়ে রায়ান এত বিরক্ত আর রেগেছিল যে বিয়ের পর নববিবাহিতা বউয়ের মুখটা পর্যন্ত দেখার ইচ্ছা হয়নি। এরপর আবার নতুন টেনশন শুরু হলো মুস্কানকে নিয়ে। সে বিয়ে করে মুস্কানের থেকে তো মুক্তি পাবে, কিন্তু বিয়ের খবর জানানোর পর ওই মেয়ের পাগলামির হাত থেকে নিজে কি করে বাঁচবে তা ভেবে নিজেই পাগল হওয়ার উপক্রম হয়েছিল। সে জানতো এই খবর জানার পর মুস্কান নিজের নয় বরং দেরিতে হলেও রায়ানের বউয়ের ক্ষতি করার চেষ্টা করবে। এটা ভেবে রায়ান চাইছিল না নিশাতের দেখা পাক মুস্কান। অথচ মুস্কানকে সেই কলেজেই ভর্তি করালো তার বাবা। পুনরায় তার সম্মতি না নিয়ে মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। সেদিন এমনিতেই রেগেছিল। পরবর্তীতে বাবার কথা শুনে যেমন রাগ হয়েছিল তেমন ভয়ও হয়েছিল। যদি মুস্কান নিশাতকে তার সাথে দেখে রেগে কিছু করে বসে, সব মিলিয়ে যেন তার বুদ্ধি লুপ পেয়ে গিয়েছিল। তাই তো রাগটা মেয়ের উপর দেখিয়ে তাকে রুম থেকেই বের করে দিল। তারপর যখন মাথা ঠান্ডা হলো তখন ভেবে দেখলো মুস্কান নিশাতকে একদিন ঠিক দেখবে, ক্ষতি করতেও চাইবে, এতে সন্দেহ নেই। তাই মেয়েটা যদি তার সাথে থাকে তাহলে সে নিজেই মুস্কানের হাত থেকে বাঁচতে সক্ষম হবে। মুস্কানকেও বোঝানোর চেষ্টা করবে, না মানতে চাইলে তখন অন্য পথ অবলম্বন করবে। এই পরিকল্পনা করে নিশাতকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল রায়ান। আর প্রথম দিনে রাগারাগি করা খুব অবাককর বিষয়। বিয়ের সময় নিজের বউয়ের মুখদর্শন না করলেও বাসরাতে মেয়েটাকে ঠিকই দেখেছিল। সে ঘুমায়নি সে রাতে। যখন ওয়াশরুমে যাওয়ার সময় বউয়ের ঘুমন্ত মুখখানা দেখেছিল তখন ওই তার পা থমকে গিয়েছিল, নয়ন যুগল হয়েছিল স্তব্ধ। সে সেদিন কতক্ষণ ওই মেয়েটার পানে তাকিয়েছিল তা তার অজানা। যখন বুঝতে পেরেছিল সে মেয়েটার দিকে ওভাবে তাকিয়েছিল তখন নিজের উপর বিরক্ত হয়েছিল। তারপর থেকে চোখ বুঝলে যেন ওই বন্ধ দু চোখের পাতা
আর মায়াবী মুখখানা তার চোখের সামনে ভেসে উঠত। বিরক্ত হয়ে দ্বিতীয় রাত বাড়িতে না কাটিয়ে অন্যত্র কাটিয়ে দিয়েছিল, তবুও শান্তি পায়নি। কোনো মেয়েকে এক দেখায় এমন হয় বুঝি? তাহলে কি সে এক দেখাতেই ওই ঘুমন্ত শ্যামবর্ণা মেয়েটির প্রেমে পড়ে গেল? এই কথাটা ভেবে যেন নিজের উপর রাগ বিরক্তি দুটোই বেড়েছিল। তার মতো একটা গম্ভীর রাগচোটা ছেলে যে এক দেখায় কোনো মেয়ের প্রেমে পড়তে পারে, এটা যেন অসম্ভব মনে হচ্ছিল তার কাছে। বড্ড ইগোতে লাগছিল। কই, মুস্কানের সাথে তো এতগুলো দিন কাটিয়েছে, তার ছবি তো কখনো চোখের সামনে ভেসে ওঠেনি। তাহলে আবার যখন হাসপাতালে গিয়ে আবিদের বোকামির কথা শুনে বাসায় ফিরে এলো, তখনও মেয়েটা তার বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। তখন মেয়েটা ভীত হয়ে বন্ধ হয়ে যাওয়া আঁখি দুটি চোখের সামনে দেখতে পেল। তখন ওই পুনরায় সে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত কাছ থেকে দেখে আর অনুভব করতে পেরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এগুলোই ছিল তার রাগের কারণ। কেন মেয়েটার মুখে তার চোখে ভাসে? কেন ওই বন্ধ দু চোখের পাতা দেখলে তার হৃদয় কাঁপে? এসবের জন্য নিষাদকেই তার দায়ী মনে হয়েছিল। তাই তো সেদিন রেগে মেয়েটাকে যা খুশি বলে ফেলেছিল। নিজের কৃতকর্মের কথা ভেবে রায়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনো তার দুটো চোখ পড়ে আছে নিষাদের পানে। মেয়েটার গায়ের রংটাই শুধু একটু কালো, বাকি সব বোধহয় ঠিক। নম্র আর শালীন, কিছুটা চঞ্চল আবার খানিকটা ভীতু। পৃথিবীর সব মায় যেন ওই মেয়েটার মুখের মাঝে সীমাবদ্ধ। রায়ান এখনো মানতে চায় না মেয়েটার প্রেমে পড়েছে সে। তার মতে এত দ্রুত কেউ কারো প্রেমে পড়তেই পারে না। হয়তো এসব সাময়িক আবেগ বা মোহ, তবে এটা ঠিক সর্বদা তার চিন্তা চেতনায় এই মেয়েটাই বিরাজমান থাকে। সে মানুক বা না মানুক, তার মন জানে এই মেয়েটার অস্তিত্ব তার অস্তিত্বের সাথে মিশে গেছে। আর এটা বোধহয় হওয়ারই ছিল। বিয়ের বন্ধনের শক্তি যে অনেক প্রখর। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে একটা সপ্তাহ। সবার জীবন সাধারণ নিয়মেই অতিবাহিত হচ্ছে। নিশাতের জীবনও চলছে সেই একই নিয়মে। রোজ রায়ানের সাথে কলেজে যাওয়া, সেখান থেকে তাদের হাসপাতালে, আর সন্ধ্যার দিকে ড্রাইভারের সাথে বাড়ি ফেরা। আবার রাত হোক বা সকাল, সর্বদা রায়ানের কফি তাকেই নিয়ে যাওয়া। প্রতিদিনকার নেই আজও রেডি হয়ে নিচে নামলো নিশাত। পরনে একটা থ্রি পিস আর ওড়না, কাঁধের দুপাশে ভালো করে সেফটি পিনের সাহায্য লাগিয়ে রাখা, আর মাথাতে হিজাব জড়ানো। ঠোঁটে হালকা লিপ গ্লোজ ছাড়া আর কোনো বাড়তি সাজগোজ চোখে পড়ছে না। নিশাত সোজা হয়ে নিচে এসে ডাইনিং টেবিলেই বসলো খাবার খেতে। নিশাত খাওয়ার মাঝে একবার আর চোখে রায়ানের পানে তাকালো। অদ্ভুত ব্যাপার, লোকটা তার পানে তাকিয়ে চামচের সাহায্যে মুখে খাবার পুড়ছে। নিশাত লজ্জা আর অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। লজ্জা পাওয়ার কারণও আছে। সেদিন রাতে ঘুম ভাঙার পর নিজেকে রায়ানের ঘরে তারই বিছানায় পেয়েছিল। প্রথমত ওই রাতে ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জিত হয়েছিল। তাছাড়া তার স্মরণে ছিল সে সোফায় বসে পড়েছিল। তাহলে বিছানায় কি করে যেতে পারে? তাহলে কি লোকটাই তাকে নিয়ে গিয়েছিল? লোকটা তাকে কুলে করে নিয়ে গিয়েছিল ভেবে কেমন লজ্জা অনুভূত হয়। ঠিক তেমন সন্দেহও জাগে, যে লোকটা তার রুমে ঠাঁই দিতে চায় না, সে ব্যক্তি নিজে কুলে করে তাকে বিছানায় শুয়ে দিবে, এটা আদৌ বিশ্বাসযোগ্য? নিশাত সেই রাতের কথা এখনো পরিষ্কার করে জানে না সে কিভাবে বিছানায় গিয়েছিল। তবে লোকটা আজকাল প্রায় তার দিকে কেমন করে তাকিয়ে থাকে, যার ফলে নিশাতের অস্বস্তি হয়, কিছুটা লজ্জাও লাগে। তাই তো কাজের সময় অমন করে তাকাতে দেখে আজকাল কাজেও ভুল করে বসে মেয়েটা। বিনিময়ে রায়নের গম্ভীর স্বরের ধমক খেয়ে দিন পার করতে হয় ভেবে একটা হতাশার শ্বাস ফেলে খাওয়া শেষ করলো নিশাত। হাত ধুয়ে মুছে ব্যাগটা নিয়ে আবারও রায়নের পিছু পিছু ছুটলো কলেজের উদ্দেশ্যে। আর এদিকে অর্থী ভার্সিটির গেট পেরিয়ে ভেতরের দিকে একটু এগিয়ে যেতেই পিছন থেকে একটা পুরুষালী স্বরের ডাক শুনে থেমে গেল। হঠাৎ কেউ বলল, এই মেয়ে দাঁড়াও। স্বরটা ভীষণ চেনা, কিন্তু এই ছেলে তো আজ পর্যন্ত তাকে ডেকে কথা বলেনি। তাহলে আজ কেন? নাকি সে ভুল শুনলো? যাচাই করার জন্য পিছে ফিরতে দেখলো যার কথা ভেবেছিল সেই মানুষটাই দাঁড়িয়ে আছে। যাকে সে রোজ এসে আগে খুঁজে বেড়ায়, সেই ছেলেটাই আজ নিচ থেকে তাকে ডাকছে। ব্যাপারটাই যেন অর্থের মন খুশিতে নেচে উঠল। প্রথমে একটু অবাক লাগলেও পরক্ষণেই বুঝতে সক্ষম হলো লোকটা কেন তাকে ডাকছে। ছোট ছোট কদম ফেলে নির্ভারের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। মুচকি এসে নির্ভারের দিকে তাকালো, কিন্তু তা বোধহয় নির্ভারের সহ্য হলো না। তাই তো ধমকের সুরে বলে উঠল, এই মেয়ে, আমাকে এত কল করো কেন? বারণ করেছিলাম না ফোন দিতে? অর্থের ধমক খেয়ে মন খারাপ হলো না, বরং হাসির প্রখরতা আরো বৃদ্ধি করলো। মনে করলো এই এক সপ্তাহ ধরে ঘটা ঘটনাগুলো। সেদিন গল্প করার মাঝে যখন ভাবি ভাইয়াকে কফি দিতে গিয়ে আর ফিরে এলো না, তখন ভাবিকে ডাকতে সে ভাইয়ার রুমের সামনে গিয়েছিল। দরজা ভেড়ানো দেখে ভাবিকে ডাক না দিয়ে উকি মেরে দেখেছিল তার ভাবি এতক্ষণ কি করছে তার ভাইয়ের রুমে। যখন দেখতে পেল সোফায় বসে একা একা বই পড়ছে, তখন আর না ডেকে নিজের রুমে ফিরে এসেছিল অর্থী। তারপর নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে নির্ভারের নাম্বারটা সামনে আসতেই ফোন করে কথা বলার ইচ্ছে জাগলো। সুযোগ পেয়ে ইচ্ছাকে প্রাধান্য দিতেই তখন ওই কল করে বসেছিল। চিন্তায় ছিল ফোন আদৌ রিসিভ হবে কিনা, অথচ দেখা গেল প্রথম রিং ঢুকার সাথে সাথেই ফোন রিসিভ হয়ে গেল। যেন কেউ অধীর আগ্রহ ছিল ফোন কলের জন্য। এত জলদি ফোন ধরায় যেমন অবাক হয়েছিল অর্থী, তেমন বুকের ভিতরটাও ধুকপুক করে উঠেছিল এই ভেবে যে এখন সে আর কি জবাব দেবে। কেন ফোন করলো? শঙ্কায় শুধু ফোনটা কানে লাগিয়ে বসেছিল, কোনো কথা উচ্চারণ করতে পারেনি। আর এই নীরবতা হয়তো বিপরীত পাশের লোকটা মেনে নিতে পারেনি। লোকটা ধমকে বলেছিল, এই মেয়ে, ফোন করে কথা বলছো না কেন? চুপ থাকার জন্য কল করেছো বুঝি? ধমক খেয়ে অর্থের হুঁশ ফিরেছিল। সঠিক লোকটা ফোন ধরেছিল এটাও বুঝতে সক্ষম হয়েছিল। ভয় ঝুলে আমতা আমতা করে জবাব দিয়েছিল, ওই আসলে আমি। অর্থীকে আমতা আমতা করতে দেখে নির্ভর পুনরায় ভারী কিশোরে জিজ্ঞেস করেছিল, কল করেছো কেন? অর্থী জুড়ে একটা দম নিয়ে উত্তর করেছিল, আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনি ঠিক নাম্বার দিয়েছেন নাকি ভুল, এজন্যই ফোন করেছি, বুঝেছেন? নির্ভর বলল, হ্যাঁ বুঝেছি। তা দুদিন পর এটা জানার ইচ্ছে জেগেছে বুঝি যে আমি ভুল নাম্বার দিয়েছি কিনা?
মানুষটা কি গুনে রেখেছে নাকি যে সে ঠিক নাম্বার দিয়ে যাওয়ার দুদিন পর কল করেছে? অবশ্য এটা কোনো বড় ব্যাপার না, তবুও কেন জানি অর্থের ভালো লেগেছিল। নির্ভারের প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টো আবদার করে বলেছিল, আমার ঘুম আসছে না সিনিয়র, একটু গল্প করবেন আমার সাথে। মেয়েটার নরম কণ্ঠের আবদার বোধহয় ফিরিয়ে দিতে ইচ্ছে করেনি নির্ভারের। অনেকটা সময় সেদিন কথা বলেছিল দুজন। সেদিনের আশকারা পেয়ে অর্থের পাগলামও বেড়ে গিয়েছিল। প্রতিদিন তার ভাবি যখন ওই ভাইয়াকে কফি দিতে যেত বা একটু সুযোগ পেলে নির্ভারকে ফোন করত, নির্ভার রোজ বারণ করা সত্ত্বেও তা কানে তুলেনি অর্থী। নির্ভার বলল, ওই মেয়ে বুকার মতো না হেসে উত্তর দাও, বারণ করা সত্ত্বেও কেন বারবার কল করো? নির্ভারের প্রশ্ন শুনতেই অর্থের ভাবনা ভঙ্গ হলো। মুখে লেগে থাকা হাসি অপরিবর্তিত রেখে জবাব দিল, কথা বলতে ইচ্ছে করে তাই। নির্ভার বলল, কিন্তু আমার ভালো লাগে না, আর কখনো কল করবে না। অর্থী বলল, ভালো না লাগলে কল রিসিভ করেন কেন? অর্থী প্রশ্ন জুড়ে দিতেই যেন নির্ভার বিপাকে পড়ে গেল। অর্থের পানে থেকে চোখ সরিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আমার আত্মীয় হও, আর আত্মীয় যদি বারবার কল করে তাহলে রিসিভ না করলে কি ভালো দেখায় বিষয়টা? অর্থী বলল, ঠিক আছে, তাহলে আত্মীয় মনে করে রোজ ফোনটা রিসিভ করেন সিনিয়র। অর্থী প্রফুল্ল স্বরের জবাব পেয়ে নির্ভার রেগে গেল। মেয়েটাকে বারবার বারণ করা সত্ত্বেও কথাটা কানে তুলছে না, কিন্তু মেয়েটাকে সেই রাগ দেখাতে চাইল না। অর্থের দিকে তাকিয়ে নয়নে নয়ন মিলিয়ে কেমন করে বলে উঠল, আমাকে আর কল করো না অর্থী, নয়তো নিজের মনকে বোঝাতে সক্ষম হব না। নির্ভারের মুখে নিজের নাম শুনে ভালো লাগার কথা থাকলেও ভালো লাগলো না অর্থের। নির্ভারের গলার স্বর তার কাছে বিষণ্ণ লাগলো। এমন করে কেন বলল ছেলেটা? যেন ঐশ্বরে কিছু পেয়েও হারিয়ে ফেলার মতো এক আকাশসম কষ্ট লুকিয়ে আছে। সামান্য কথা বলাতে ছেলেটা কিসের এত ভয়? কেন এটা না পূরণ? প্রশ্ন জাগলেও তার জিজ্ঞেস করার ইচ্ছা হলো না অর্থের, আর না তো কিছু মেনে নিতে চাইল। নির্ভারের সামনে থেকে ঘুরে পুনরায় নিজ গন্তব্যের দিকে যেতে যেতে মন খারাপ করে উচ্চস্বরে উচ্চারণ করলো, আমি আপনাকে কল করবই, আপনার সমস্যা থাকলে আমাকে ব্লক করে দিয়েন। বলেই মেয়েটা চলে গেল। পিছনে রেখে গেল একটা দ্বিধাগ্রস্ত ছেলেকে, যার চাহনি জুড়ে রয়েছে বিষাদের ঘনঘটা, মুখ জুড়ে চিন্তার রেশ, আর যার বুক জুড়ে আছে কাউকে চেয়েও না পাওয়ার হাহাকার। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।